ডিসেম্বরে যদি তারা কাউন্সিল করেন, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে যে ফেব্রুয়ারি ইলেকশনে তারা কোনো তাদের সদস্যদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করাবেন কিনা। আজকে ডক্টর ইউনূসের ঘোষণা দেখে কি মনে হলো যে ধরেন তারা ফেব্রুয়ারিতে হয়তো একটা নির্বাচনও হয়ে যাবে এবং আওয়ামী লীগকে ছাড়াই হয়তো হয়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ তো তাদের নিবন্ধন তো স্থগিত, কাজেই এবং নৌকা মার্কাকেও মানে রিমুভ করা হয়েছে তালিকার এই প্রতীকের তালিকা থেকে। কাজেই তাদের এই মুহূর্তে ইলেকশন করার কোনো সুযোগ পাবে বলে আমার মনে হয় না, আনলেস যদি আন্তর্জাতিক কোনো চাপ আসে ইউনূসের উপর। আর ইউনূস তো আবার আন্তর্জাতিক চাপের প্রতি একটা আছে, তার দুর্বলতা আছে। এবং কিছু কিছু লোকে বলছে, যেরকম ফলকার টুর্ক, যে মানবাধিকার সংস্থার প্রধান, সে বলেছে যে এটা ঠিক না, আওয়ামী লীগকে একটা দলকে নিষিদ্ধ করে বাইরে রেখে নির্বাচন করা ঠিক না। কিন্তু এটা হচ্ছে একটা ভালো উপদেশ, এটা চাপ না, এটা উপদেশ দিচ্ছে সে একটা বন্ধুকে। এখন ওই বন্ধু সেই উপদেশ নিবে কিনা, বা তার আশেপাশে যারা আছে, তার নিয়োগকর্তা যারা ছাত্ররা, তারা সেই উপদেশ তাকে মানতে দিবে কিনা, সেটা হচ্ছে আরেকটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি অ্যালাউ করেনও ইলেকশন করতে, তাদের প্রার্থীরা আদৌ তাদের প্রার্থীদের মানে ফর্ম জমা দিতে গেলে তাদেরকে পিটায় বার করে দিবে কিনা, এর কোনো গ্যারান্টি তো নাই। সেই মানে নিরাপত্তা কে দিবে, পুলিশ না আর্মি? জি জি। আরিফ জেপ্তিক, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন, আরিফ জেপ্তিক শুনতে পাচ্ছেন? জি, আপনি দেখেন এনসিপির 4 নেতা হঠাৎ করে তারা কক্সবাজার গেলেন এবং সব জায়গায় চাউর হয়ে গেল যে তারা ভলগার টুর্কের সঙ্গে বৈঠক করছেন। বিষয়টি কি বলুন তো? না, ভলকার টুর্ক না, পিটার হাস। ও সরি, পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। হ্যাঁ হ্যাঁ, সরি, পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। বিষয়টি কি জানা আছে আপনার? সাবির ভাই, আপনার জানা আছে নিশ্চয়ই। না, ব্যাপারটা হচ্ছে যে তারা যে কক্সবাজার গিয়েছিল সেটা প্রমাণিত, তারা নিজেরাই স্বীকার করেছে। কিন্তু পিটার হাস যে সেখানে ছিলেন সেটা প্রমাণিত না, এটা স্রেফ গুজব। সো গুজব, একেবারেই গুজব। আমারও মনে হয় এটা গুজব, কারণ পিটার হাস এখন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে। পিটার হাস না থাকলে কোনো হাঁস ওখানে আছে, মানে হাঁস না হলে মুরগি আছে, এটা আপনাকে মানতে হবে। 5 আগস্টের মতো এত বড় ঘটনা, মনে করেন যারা গিয়েছে তাদের জীবনে কি কখনো আর ঘটবে? মানে আপনার জীবনে কি মানে এত বড় রাজনৈতিক ঘটনা কি আর ঘটবে? সুতরাং এই জায়গাটার কেন্দ্র যারা নেতা, তারা তো আমি আপনি না যে না রহিম বরকত জব্বার ছুটি পাইছি কক্সবাজার চলে গেলাম, আমাদের তো ভাই এখানে কোনো কাজ। ওরা এই লাইমলাইট রেখে এই গুরুত্বপূর্ণ সময় কক্সবাজার বেড়াইতে গেল 5 আগস্ট, মানে এত বোধহয় আবার আমাদেরকে ভাবাটাও বোধহয় ঠিক না। মানে আমাদের বাঙালিদের আইকিউর উপরে ওনাদের এত অসম্মান করার ঠিক না। তাহলে গেছে কোনো একটা কারণে গেছে, জরুরিতে গেছে। কি কারণে গেছে? আমার সোর্স বলছে যে নির্বাচনের স্পেসিফিক তারিখ আজকে ঘোষণা যাতে না হয়, কারণ তাদের আরো অনেক সময় দরকার আছে, চাঁদা টাদা তোলার ব্যাপার আছে। সো এইটা ঠেকাতে গেছে। তো ওইখানে কে বসে আছেন সেটা পিটার হাস না অন্য কে আমি জানি না, ওই ধরনের একটা আলোচনার জন্য কিন্তু খুব তড়িঘড়ি করে গেছেন। এইটা হচ্ছে জনমনের ধারণা, এবং এটাকে আমি মনে করি জনগণের এই ধারণা সাব্যস্ত আছে। এবং আপনি দেখবেন যে ডক্টর ইউনূস কিন্তু তারিখ না দিয়ে মোটামুটি একটা রাফ কাহিনীর মধ্যে দিয়ে গেলেন আর কি। ইন্টারেস্টিং এটার মানে পিঠে আমি বলি যে দুইটা জিনিস। একটা হচ্ছে যে এগেইন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তারা হোটেল ছেড়ে আবার চলে যাচ্ছে কয়েক ঘন্টা পরেই। তো প্রশ্ন তুলছে যে কে এত বাক্সে পেট্রা নিয়ে কয়েক ঘন্টার জন্য কক্সবাজার যায়? হ্যাঁ, কারণটা কি তাদের এই মিস্টেরিয়াস এই অ্যাক্টিভিটির কারণটা কি? এবং শুধুমাত্র নাহিদ ইসলাম এই জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছিলেন তাদের দল থেকে, অন্য দলের কিন্তু সব মানে আতিপাতি সব নেতাই ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ইউনূস এগেইন সে কিন্তু সবসময় একটা ক্যাভিয়েট রেখে যাচ্ছে। এই তারেক রহমানের সাথে মিটিং এর পর বললো যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে যদি কিনা এইটা এটা ওইটা। এবারে কিন্তু বলছে যে আমি নির্বাচন কমিশনকে চিঠি লিখবো। তিনি এখনো লেখেননি চিঠিটা। চিঠি লিখবো যাতে ফেব্রুয়ারি রমজানের আগে করা যায়। তো এখন তিনি কেন লিখেননি? হ্যাঁ, লেখার আগেই তিনি বলছেন যে আমি লিখবো। এখন লিখবো মানে সে কবে লিখবেন তিনি? এবং লেখার চিঠি পাওয়ার পর কি নির্বাচন কমিশন যদি বলে ভাই এই অল্প সময়ের মধ্যে আমি পারছি না, তখন কি হবে? এখানে আমাকে একজন একটা করেছেন, আমার একটা সোর্স থেকে পাঠিয়েছে যে আজকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকা বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে এমিরেটসের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জুলাই ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠান বাদ দিয়ে এনসিপি নেতারা কক্সবাজার সেখানে গিয়েছিলেন, এটি পরিষ্কার।
এখন আপনার এই সোর্সের কথা যে সত্যি সেটা আমি কি করে ধরে নিব? রাইট, আমিও জানি না এটা সত্য আর কিনা। ২ নম্বর হচ্ছে যে মানে পিটার হাস কি একটা মানে না, মধ্যস্থতাকারী? আমাকে আরেকটা জিনিস বলুন। না, আমাকে আরেকটা জিনিস বলুন। এই যে বৈঠক করার জন্য এখন টেকনোলজির যে যুগ, এই বৈঠক করার জন্য কি সশরীরে থাকতেই হবে এমন কোনো কিছু ব্যাপার আছে? না, এই যে আমরা আলোচনা করছি ওভার দ্য রাইট? ইন্টারনেট। তো হ্যাঁ। তাহলে কি এমন বিষয় যে তাদেরকে আজকের মতো দিনে এরকম অবশ্যই এই আলোচনা আপনি অবশ্যই সরাসরি গিয়ে করবেন। এর কোনো ধরনের ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। কেন কেন? সুযোগ নাই? কারণ হচ্ছে ডিজিটাল টেকনোলজি এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে এই লেভেলে আছে যেটা আওয়ামী লীগ করে গেছে। আমি আমার কিবোর্ডের স্ট্রোকে কি লিখছি এইটাও কোথাও না কোথাও কেউ না কেউ রেকর্ড করছে, এটা বাস্তব। সো এখানে আপনি যদি খুব সেন্সিটিভ কোনো কিছু আলাপ করতে হয় সেটা আপনাকে গিয়ে করতে হবে। এটা আপনি যে টিম মিটিং করে জুম মিটিং করে ফেলতে পারবেন না। এগুলো মানে আপনি দেখেন খুব সেন্সিটিভ অনেক পুরানো টেলিফোন কল টল বেরিয়ে যাচ্ছে, তাই না? এগুলো কোথা থেকে বেরোচ্ছে? কারণ এগুলো কোথাও না কোথাও ডিজিটাল ফুটপ্রিন্টে রয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই আপনি ফিজিক্যালি মুখোমুখি না বসে এবং যখন বসবেন তখন টেলিফোন গুলাকে অনেক দূরে কোথাও রেখে, কারণ ওই আমার বন্ধ টেলিফোনটাও কিন্তু তারা ওইটা দিয়েও তারা শুনতে পায়, কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের টেকনোলজি আছে এবং গোয়েন্দা সংস্থায় কাজ করেন এইরকম একজন, আমি এখন জানি না ভদ্রলোক কোথায় আছেন, তখন কাজ করতেন। তিনি আমাকে কাছে স্বীকার করেছেন যে এই ধরনের টেকনোলজি ওনারা ব্যবহার করে থাকেন। সো ঠিক আছে, এটা ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন ছিল। এখানে একজন বলছেন যে পিটার হাস বাংলাদেশী ছিল। দেখুন এই যে পিটার হাস বাংলাদেশী ছিল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজকে। বিমানবন্দরের ভিআইপি লিস্ট ফাঁস হয়েছে, চাইলে তিনি আমাকে পাঠাতে পারেন। পাঠাননি কেন? না, মাত্রই না আলোচনা এটা অলরেডি একটা আমার কাছে চলে এসেছে। আমি জাস্ট এটা অথেন্টিসিটির জন্য এয়ারপোর্টে একজনের কাছে পাঠিয়েছি, আমার একটা সোর্সের কাছে। জি, বাট লিস্টটা দেখতে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, বাকিটা আমি জানি না। মন্তব্য করার মতো সময় এখন আসলে, কিন্তু আছে এখানে দেখা যাচ্ছে যে পিটার হাস কি আছেন। এই যে লিস্ট, আমি জানি না ক্যামেরা এটা দেখা যাচ্ছে কিনা না। এই যে লাল দাগ দেওয়া এই দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না আর কি, বুঝতে পেরেছি। ওকে, অনেকখানি। জি। তা এটা দিয়ে কি কি বোঝা যাবে সাবির ভাই? ধরেন পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেই, তো সেই বৈঠক মানে কি কি মানে শানে নজরুল যদি বৈঠক হয়ে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে পিটার হাস এখনো একটা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে সেখানে। কারণ পিটার হাস মানে ওই ৫ই অগস্টের আগেই তিনি ঢাকা ছেড়ে চলে গেছেন, অ্যাম্বাসেডর ছিলেন না বাংলাদেশে। কিন্তু তার মানে তিনি এই ছাত্র নেতাদের সাথে যোগাযোগ মেনটেন করছেন এবং কোনো একটা মানে মধ্যস্থকারী হিসেবে কাজ করেন। তিনি তো একটা এনার্জি কোম্পানির কনসালটেন্ট হিসেবে এখন কাজ করছেন, যে এনার্জি কোম্পানি মানে তার লিঙ্ক ইউজ করে বাংলাদেশের মতো দেশে ব্যবসা পাবে বলে আশা করছে। এখন এটা হতে পারে যে এনসিপির সাথে সরকারের একটা কোনো গ্যাঞ্জাম, মানে ইলেকশন হোক আর আরিফ জেফতি যেটা বলছে যে ইলেকশনের তারিখ নিয়ে একটা গ্যাঞ্জাম হতে পারে, অন্য কিছু নিয়ে একটা গ্যাঞ্জাম হতে পারে, সেজন্য তারা ৫ই অগস্টের মতো দিনে ঢাকা ছেড়ে কক্সবাজারে গিয়ে মানে গিয়ে বসেছিলেন। এখন যদি পিটার হাস ওখানে থেকে থাকে তাহলে হি ইজ অ্যাক্টিং অ্যাজ এ মিডিয়েটর। তিনি কার সাথে মিডিয়েট করবেন? তিনি কি তাদের অভিভাবক যে তাদেরকে বোঝাবেন যে বাবা তোমরা একটু শান্ত হও, হ্যাঁ এভাবেই ইউনুস ইয়ে করবে? এটা তো আমি বুঝতে পারছি না। যদি সেটাই হয় যে তাহলে পিটার হাসের সাথে যোগাযোগ তাদের আগেই ছিল এবং পিটার হাস তাদের এক ধরনের অভিভাবক হিসেবেই গাইড হিসেবে কাজ করছে। আদারওয়াইজ আরিফ জেপ্তিক ভাই, আপনি আমাকে একটু বলুন দেখি যে ধরেন শুধু পিটার হাস নয়, আমি তো দেখি ড্যান মজিনা, সাবির ভাই আপনি নিশ্চয়ই ড্যান মজিনাকে ভুলে যাননি। তিনি আমেরিকায় মানে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন 2009-10 সালের দিকে, রাইট? ড্যান মজিনা কিন্তু ভেরি মাচ কানেক্টেড বাংলাদেশের সঙ্গে, বিশেষ করে জামাতি ঘরানার সঙ্গে খুবই কানেক্টেড। এবং তারপরে যিনি ছিলেন একজন নারী অ্যাম্বাসাডার, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে। আপনি কি উইলিয়াম বি মাইলামের কথা ভাবছেন? না না না, আমি ড্যান মজিনার কথা বলছি, এবং একজন নারী অ্যাম্বাসাডার ছিলেন বাংলাদেশের। ব্রিটেনিস? হ্যাঁ না, ব্রিটেনিস না, এটা হচ্ছে না, ব্রিটেনিস না, তারপরে একজন।
মনে করছেন? ড্যান মজিনার পরে একজন যিনি ছিলেন তারা কিন্তু খুব কানেক্টেড, তারা খুবই তৎপর আমি দেখছি। হ্যাঁ, এটা অ্যাম্বাসেডররা করেন। তারা একটা দেশে অ্যাম্বাসেডরগিরি করার পর ওই দেশে তাদের অনেক পরিচয় হয় অনেক লোকের সাথে, এবং ইন এ ওয়ে তাদের কিছু ক্লায়েন্ট হয় যারা তাদের উপর নির্ভর করে। হ্যাঁ, আমার মনে হয় জামাত খুব ভালো ক্লায়েন্ট তাদের। জামাত আমেরিকান এম্বাসির সাথে বরাবরই একটা ভালো সম্পর্ক বজায় রেখেছে। শুধু আমেরিকান না, তারা ওয়েস্টার্ন সব এম্বাসির সাথে একটা বরাবর ভালো সম্পর্ক বজায় রাখে। এবং এই দেখেন আপনি সম্প্রতি ব্রিটিশ হাই কমিশনার জামাতের নারী নেতৃত্বের সাথে একটা ছবি দিয়েছেন। উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, টল ব্লন্ড মহিলা, আর দুই পাশে সব বোরখা, নিকাব এবং বোরখা। তো ছবিটা দেখতে খুব আশ্চর্য লাগছে, অদ্ভুত লাগছিল আর কি। কিন্তু এই লিয়াজোটা জামাত সব সময় করে আসছে, কারণ তারা জানে যে আলটিমেটলি বাংলাদেশের সরকারের উপর মানে চাপ সৃষ্টি করতে পারে এই পশ্চিমা দেশগুলো। সেজন্য তারা পশ্চিমা দেশগুলোর সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে আসে। তো সেই ক্ষেত্রে আমরা তো আমাদের তো যেই কি বলে এটাকে, এই যে ঘটনাগুলো ঘটলো সেখানে শুরু থেকে পিটার হাসের সংযুক্ত, তাদের পিটার হাসের কর্মকাণ্ডের কথা আলাপ আলোচনা হয়ে আসছে, তাই না? তো সেই ক্ষেত্রে তার মানে তারা এখনো সক্রিয় আছে, এটি মোটামুটি স্পষ্ট আরিফ জেপ্তিক। এইটা তো কি মানে এটা তো আপনি কোন দেশের কালার রেগুলেশন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন যারা হয়েছে কোথাও মানে গোটা বিশ্বে, আমরা না অনেক সময় মনে করি যে আমরা বোধহয় খুব ইউনিক, আমাদেরকে আমরা যে মহা কিছু। এই যে আপনি যেটি দেখিয়েছিলেন, এই যে পিটার হাস বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নামে, আমি দেখতে পাচ্ছি পিটার হাস কে এই যে ফ্লাইট নাম্বারটা আমরা সবই দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় কি এগুলো আসলে আজকাল ফেসবুকে এত কিছু বেরোয়, একটু অথেন্টিসিটিটা চেক করে তারপরে মনে হয় আমরা আলোচনা করি। এটা আমার বেরিয়েছে কাছে আরো একটি ইমেজ এসেছে, যদি আমি দেখাই আপনাকে, প্লেনের টিকিট। আমি জানি না এগুলি সত্য মিথ্যা কতখানি, বুঝতে পেরেছেন? ভেরি ইন্টারেস্টিং। এখন না, এটা না, আমি দেখাচ্ছি, দাঁড়ান। প্লেনের টিকিট চলে এসেছে, দেখেন। এটা ভেরিফাই করার কোনো ওয়ে নাই, বুঝতে পেরেছেন? ঢাকা টু দুবাই 10:52-তে। এনিওয়ে, জি, সাবির মুস্তাফা কিছু বলছিলেন বোধহয়। না, ওই দেখলাম যে টার্মিনাল দেওয়া আছে মেইন, তো ঢাকার টিকিটে কিন্তু টার্মিনাল মেইন থাকে না, হয় থাকে 1 না হয় থাকে 2, মেইন কখনো থাকে না। তো এইটা নিয়ে আমার একটু সমস্যা হবে। না, ঢাকায় কিন্তু কোনো টার্মিনাল দেওয়া থাকে না, মানে আমাদের তো টার্মিনাল নাই, 1 2 একসাথে। টার্মিনাল 1 এ থাকে। এমিরেটস সবসময় টার্মিনাল 1, কারণ ওখানে দেওয়া থাকে, কারণ ওই টার্মিনাল 1 এ হচ্ছে তার চেক ইন হয়, সেখান থেকে যেতে হয়। আর টার্মিনাল